স্বামী বোধানন্দজি মহারাজ ছিলেন স্বামীজির শিষ্য। তিনি একটি স্মৃতিচারণ করেছিলেন। প্রথম যুগের রামকৃষ্ণ মঠ ও সাধুদের স্মৃতি ইংরেজিতে করেছিলেন। সেটার অনুবাদ এবার শারদীয়া সংখ্যা উদ্বোধনে বেরিয়েছে। সেটা আমি পাঠ করতে চাইছি, শেয়ার করতে চাইছি। শুরু করলাম। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পর থেকে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, আমি তার সঙ্গে কিভাবে যুক্ত হলাম সেটি আমার একান্ত ব্যক্তিগত বিষয় হলেও খুবই আকর্ষণীয়। সেটিই আমি আপনাদের কাছে বলতে চাই। 1890 সালে আমরা কয়েকজন ছাত্র মিলে একটি ছোট দল তৈরি করেছিলাম। সেই দলে আমরা মোট 18 জন ছিলাম। আমাদের মধ্যে কয়েকজন পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেন। তাঁরা হলেন বিমলানন্দ, বিরজানন্দ, আত্মানন্দ, প্রকাশানন্দ, শুদ্ধানন্দ এবং আমি পাঠক বলছি। এরা সবাই স্বামীজির শিষ্য হয়েছিলেন। আমরা সাধারণত আমাদের কোনো বন্ধুর বাড়িতে মিলিত হয়ে ধর্মালোচনা করতাম। সকলেই তখন প্রথম বর্ষের ছাত্র। বিরজানন্দ, বিমলানন্দ, আত্মানন্দ এবং আমি একই ক্লাসে পড়তাম। আমরা শুনতে পেলাম আগস্ট মাসে কাকুরগাছিতে শ্রীরামকৃষ্ণের তিরোভাব উৎসব পালিত হবে। শ্রদ্ধেয় রামচন্দ্র দত্ত ছিলেন সমাধি মন্দিরের স্বত্বাধিকারী। তিনি স্বামী বিবেকানন্দের এক দূর সম্পর্কের আত্মীয় এবং শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত। তিনি আমাদের মতো শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালন করতেন না, মহাসমাধি উৎসব পালন করতেন। উৎসবের কথা শুনে আমি বন্ধুদের কিছু না জানিয়ে একদিন বিকালে সোজা কাকুরগাছি চলে গেলাম। সেখানে যখন পৌঁছালাম তখন বিকেল 5টা বাজে। উৎসবের দিনটি আরও 2 দিন পরে হলেও সারা সপ্তাহ ধরেই কোনো না কোনো অনুষ্ঠান চলছিল। আমাকে রামবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলে তিনি খুবই আন্তরিকভাবে আমার সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন এবং আমি কোথায় থাকি, কি পড়াশোনা করি ইত্যাদি নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং আমি তার প্রতিটিরই উত্তর দিলাম। এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি শ্রীরামকৃষ্ণকে দেখেছি কিনা এবং তার সম্বন্ধে আমার মতামত কী। আমি বললাম তাকে আমি দেখিনি, কিন্তু তার সম্বন্ধে শুনেছি মাত্র। আমি তাকে কি মনে করি এ প্রশ্নের উত্তরে বললাম তিনি একজন সিদ্ধ মহাপুরুষ ছিলেন। আমার এই উত্তর তার পছন্দ হলো না। আপনারা জানেন তিনি শ্রীরামকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই আমাকে শ্রীরামকৃষ্ণ যে ভগবান বিষ্ণুর অবতার সেটি বোঝাতে আরম্ভ করলেন। তার যুক্তি হলো শ্রীরামকৃষ্ণ যদি তা নাই হতেন তাহলে তিনি নিজের মধ্যে সমস্ত ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটাতে পারতেন না। তিনি আমাকে তার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন, কিভাবে তিনি স্বপ্নে মন্ত্র লাভ করেন এবং সেটি শ্রীরামকৃষ্ণকে জানালে তিনি তা অনুমোদন করে বলেন, হ্যাঁ এইটি তোমার মন্ত্র। কয়েক মাস ওই মন্ত্রটি জপ করার পর একদিন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গেলে তিনি মন্ত্রটি তাকে প্রত্যার্পণ করতে বলেন। তারপর শ্রীরামকৃষ্ণ তাঁর বুকে হাত দিয়ে বলেন আজ থেকে তিনি তার সমস্ত শিষ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। এছাড়াও রামবাবু আমাকে আরও একটি ঘটনার কথা বলেছিলেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের জন্য জিলাপি নিয়ে যাচ্ছিলেন। পথে একটি ছেলে তাঁর কাছে এগিয়ে এলে
তিনি তার থেকে দু একটি জিলিপি তাকে দেন। দক্ষিণেশ্বরে পৌঁছে শ্রীরামকৃষ্ণকে জিলাপি দিলে তিনি তা স্পর্শ করতে পারেননি। আপনারা জানেন যে কেউ কোনো খাদ্যদ্রব্যের অগ্রভাগ গ্রহণ করলে তিনি তা গ্রহণ করতে পারতেন না। এক্ষেত্রেও ঠাকুর বুঝেছিলেন যে কি ঘটেছে, সেই জন্য তিনি উচ্ছিষ্টই গ্রহণ করতে পারেননি। রামবাবু আমাকে আরও অনেক কথা বলেছিলেন। তখন 6:30 বাজে, সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। রামবাবু গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তিনি আমাকে সঙ্গে করে নিয়ে এলেন। আস্তে আস্তে আমাকে আগামী উৎসব সম্পর্কে বলছিলেন। আমি তাকে আমার বন্ধুদের কথা বললে তিনি তাদেরও এই উৎসবে যোগ দেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানালেন। বাড়ি ফিরে আমার আজকের অভিজ্ঞতার কথা বন্ধুদের জানালে তারা তো অবাক হয়ে গেল। সেই রাত্রি আমাদের খুব আনন্দে কেটেছিল। আমরা এই ভেবে উল্লসিত হয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ হলেন এই যুগের অবতার, আর আমরা খুব শীঘ্রই তার স্মরণে একটি উৎসবের সাক্ষী থাকতে চলেছি। আমাদের মনে হচ্ছিল শ্রীরামকৃষ্ণ যেন আমাদের বহুদিনের চেনা। সেই রাতটি আমরা আসন্ন উৎসব দর্শন সম্বন্ধে কথা বলেই কাটিয়ে দিলাম। আমরা স্থির করলাম মন্দিরে নিবেদনের জন্য কিছু পূজা সামগ্রী কিনে নিয়ে যেতে হবে। আমাদের কাছে কোনো পয়সা ছিল না, সেই জন্য আমরা বিভিন্ন লোকের কাছে অর্থ ভিক্ষা করতে শুরু করলাম। কেউ পয়সা দিলেন, কেউ দিলেন চাল। সেই চাল বিক্রি করে তার অর্থ দিয়ে আমরা মিষ্টি কিনলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাতা বলে খ্যাতি ছিল। আমরা তার কাছেও অর্থ সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদের নিরাশ হয়ে ফিরতে হয়েছিল। তার হয়তো মনে হয়েছিল যে আমরা যুবকরা এইসব করে আমাদের জীবনকে নষ্ট করছি। তিনি আমাদের তিরস্কার করে বললেন যে আমরা এখন ছাত্র এবং আমাদের লেখাপড়াতেই মন দেওয়া উচিত, আর মহাত্মাদের যদি সেবা করতেই হয় তাহলে কারো থেকে না চেয়ে নিজেরা খেটে অর্থ রোজগার করে সেই অর্থেই করা ভালো। তিনি আমাদের কোনো অর্থ দেননি। যাই হোক, যৎসামান্য যা আমরা জোগাড় করতে পেরেছিলাম তাই দিয়ে আম, মিষ্টি ইত্যাদি কিনে নিয়ে মন্দিরে গেলাম। রাত প্রায় 8টা-9টা। সেখানে রামবাবুর সঙ্গে দেখা হলো। তখন কীর্তন হচ্ছিল। তিনি আমাদের দেখে খুব আনন্দিত হলেন। আমাদের সেদিন বললেন যে ব্রাহ্মদের সংবাদপত্রে শ্রীরামকৃষ্ণের বিষয়ে পড়েই তিনি প্রথম তার সম্বন্ধে জানতে পারেন। সৌভাগ্যক্রমে আমরা তার কাছ থেকে ঠাকুরের অনেক স্মৃতি কথা শুনতে পেলাম। সেদিন আমরা রামবাবুর আত্মীয় একটি যুবককে সমাধিস্থ হয়ে পড়তে দেখি। কীর্তন শুনতে শুনতে তার বাহ্য সংজ্ঞা চলে গিয়েছিল। এই প্রথম ভাব কাকে বলে তা দেখার অভিজ্ঞতা আমার হলো। রাত 10টার সময় প্রসাদ গ্রহণ করে আমরা সকলে হেঁটে বাড়ি ফিরে এলাম। পরদিন ছিল সাধারণ উৎসব। সেই উপলক্ষে সিমলা থেকে 3 মাইল দূরে কাকুরগাছি পর্যন্ত এক শোভাযাত্রা হলো। শোভাযাত্রায় একদল গায়ক কীর্তন করতে করতে যাচ্ছিলেন। বহুদিন মহড়া দিয়ে তবে একটি কীর্তনের দল তৈরি হয়, কিন্তু আমরা কোনো প্রস্তুতি ছাড়াই তাদের সঙ্গে যোগ দেওয়ার ফলে সমস্ত বিষয়টি বেশুরু হয়ে পড়ল। কাকুরগাছিতেও নাচ গান চলছিল। সে এক দেখার মতো দৃশ্য। সেদিন সারাদিন ধরে পূজা, ভোগ, আরতি হলো। আমরা প্রসাদ গ্রহণ করে ফিরে এলাম। আমরা ছিলাম রিপন কলেজের ছাত্র। কথামৃতকার শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত ছিলেন ওই কলেজের অধ্যাপক। একদিন আমরা ক্লাসের অবসরে তাঁর সঙ্গে দেখা করতে গেলাম। তিনি আমাদের শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। তিনিই প্রথম আমাদের রামবাবুর কাছে যাওয়ার থেকে ঠাকুরের ত্যাগী শিষ্যদের কাছে ঘন ঘন যাওয়ার কথা বললেন। আমরা রামবাবুর কাছে তাঁদের সম্পর্কে শুনেছিলাম, কিন্তু তিনি তাদের প্রতি খুব একটা সদয় ছিলেন না। সন্ন্যাসের আদর্শকে তিনি পছন্দ করতেন না।
তিনি বিশ্বাস করতেন যে আদর্শ গৃহীর জীবন কেমন হওয়া উচিত সেটি দেখানোর জন্যই শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছিলেন। রামবাবু মনে করতেন যেহেতু তিনি শ্রীরামকৃষ্ণকে তার সন্ন্যাসী শিষ্যদের চেয়ে আগে থেকে চিনতেন, সেই জন্য তিনি ঠাকুরকে তাদের থেকে বেশি বোঝেন। শ্রীম আমাদের বললেন, রামবাবু একটি সাধারণ জাতের পাকা আম, কিন্তু ঠাকুরের ত্যাগী সন্তানরা যদিও এখনও পাকেনি, কিন্তু পাকলে ভবিষ্যতে খুবই সুস্বাদু হয়ে উঠবেন এমন জাতের আম। তিনি আমাদের বললেন, আমরা যদি শ্রীরামকৃষ্ণের ভাবের জীবন্ত রূপ দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই তার ত্যাগী সন্তানদের দেখতে হবে। তাদের কাছে আমাদের নিয়ে যাবেন বলে তিনি আমাদের কথাও দিলেন। শ্রীম সাধারণত ছুটির দিনগুলি তাঁদের সঙ্গে কাটাতেন। একদিন আমরা শ্রীমর সঙ্গে সেখানে বরানগর মঠে গেলাম। প্রথম দেখা হলো রামকৃষ্ণানন্দজির সঙ্গে। আপনারা জানেন যে তিনি কখনো ঠাকুরের সেবা ছেড়ে কোথাও যাননি, মঠেই থেকে গিয়েছিলেন। তাঁর গুরু ভাইরা ভারতের সর্বত্র তীর্থ পর্যটনে গেলেও তিনি কোথাও যাননি। ঠাকুরের নিত্য সেবা পূজার ব্যাপারে তিনি সদা সতর্ক থাকতেন। মাস্টারমশাইয়ের সঙ্গে বিরজানন্দ, বিমলানন্দ, আত্মানন্দ এবং আমি এই চারজন গিয়েছিলাম। রামকৃষ্ণানন্দজি আমরা সবাইকে কি করি জানতে চাইলেন। আমরা সকলে ছাত্র শুনে তিনি শ্রীরামকৃষ্ণের উক্তি বুদ্ধিশুদ্ধির কথা বলে আমাদের পড়াশোনায় অবহেলা করতে বারণ করলেন। আমাদের প্রসাদ ও নির্মাল্য দিলেন। আমাদের যখন ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হলো তখন মনে হলো এক অন্য জগতে এসে পড়লাম। সে এক পবিত্র পরিবেশ। ঠাকুর ঘরটি ছিল খুবই ছোট। শয্যার ওপর ঠাকুরের ছবি ও শয্যার সামনে তাঁর পাদুকা ও পবিত্র অস্থি সম্বলিত কৌটুটি রাখা ছিল। আমরা প্রণাম করলাম। রামকৃষ্ণানন্দজি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করলেন তিনি যেন আমাদের আশীর্বাদ করেন যাতে আমাদের সব বন্ধন নাশ হয়। সেদিনের পর থেকে আমরা সেখানে নিয়মিত যাতায়াত শুরু করলাম। মাস্টারমশাই গাড়িতে করে মাঝে মাঝে আমাদের নিয়ে যেতেন। তিনি আমাদের বলে দিয়েছিলেন সন্ন্যাসীরা আসতে বারণ করলেও আমরা যেন আসা বন্ধ না করি এবং তাদের গা পরিষ্কার করে দেওয়া, তামাক সেজে দেওয়া অথবা ছোটোখাটো ভাই ফরমাস খাটা, এইসব কাজের মধ্য দিয়ে যেন তাদের সেবা করার সুযোগ খোঁজার চেষ্টা করি। আমরা মঠে যাতায়াত করতে আরম্ভ করলে রামকৃষ্ণানন্দজি আমাদের কিছু কিছু কাজ করার সুযোগ দিতেন। গরমের দিনে আমাদের পাখা দিয়ে ঠাকুরকে হাওয়া করতে বলতেন। রামকৃষ্ণানন্দজির শ্রী শ্রী ঠাকুরকে সেবা করার দৃশ্যটি দেখা ছিল এক অপূর্ব অভিজ্ঞতা। সারাদিন রাত প্রভুর সেবা ভিন্ন আর কোনো চিন্তা তাঁর ছিল না। নিজের গরম লাগলে তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরকে হাওয়া করতে আরম্ভ করতেন। তাঁর কাছে ঠাকুর ছিলেন এক জীবন্ত বিগ্রহ, যাকে দেখা যায়, অনুভব করা যায় এবং যিনি সেবা গ্রহণ করেন। তাঁর সেবা করার পদ্ধতিটি ছিল খুব সাধারণ। ভোর 4টায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিতেন। তারপর প্রথমে ঠাকুরের শয্যার উপর থেকে মশারি তুলে দিয়ে তাকে ঘুম থেকে ওঠাতেন এবং হাত মুখ ধোয়ার জন্য জল দিতেন। এরপর কয়েকটি নারকেল নাড়ু দেওয়া হতো। কিছুক্ষণ পরে তামাক দিতেন। এই কাজগুলি করে তিনি ঘর ঝাড় দিতেন। এসব কাজ করার সময় তিনি কোনো গুরু ভাইয়ের সাহায্য নিতেন না। এরপর পূজার ফুল তুলে বাজারে যেতেন। সেখান থেকে সেরা সবজিগুলি নিয়ে এসে সেইগুলিকে কেটে রান্নার জন্য প্রস্তুত করতেন। এইসব কাজ সেরে তিনি গঙ্গায় স্নান করতে যেতেন। ফেরার সময় সঙ্গে করে পূজার জন্য এক কলসি গঙ্গা জল নিয়ে আসতেন। ফিরে এসে বসতেন পূজায়। তাঁর পূজার পদ্ধতি ছিল খুব সরল। কয়েকটি ফুল বেছে নিয়ে খুব ভক্তি ভরে ঠাকুরকে দিয়ে তারপর ভোগ নিবেদন করতেন।
ভোগ ওঠার পর তা সকলকে বিতরণ করা হতো। মাঝে মাঝেই তিনি আমাদের পূজার জন্য চন্দন ঘষতে বলতেন। এই কাজটি আমরা খুব উপভোগ করতাম। মনে হয় এর 2-3 বছর পর মঠ বরাহনগর থেকে আলমবাজারে উঠে যায়। প্রকৃতপক্ষে আমরা সেই বরানগরের সময় এসেছি। আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ না করলেও আমাদের মন প্রাণ তাদের সঙ্গেই থাকতো। মঠ যেদিন নতুন জায়গায় উঠে আসে সেদিন আমি উপস্থিত ছিলাম। তখন চৈত্র সংক্রান্তির কাছাকাছি সময়। একদিন ত্রিগুণাতীত স্বামী আমাকে একটি গেরুয়া কাপড় পরিয়ে সঙ্গে করে নিয়ে ভিক্ষা করতে বেরোলেন। আমরা প্রায় 2 মাইল ঘুরে ঘুরে বেশ কয়েকটা বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ বলে ভিক্ষা করলাম। কেউ চাল দিল, কেউ পয়সা। ওই চালের ভাত শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দেওয়া হলো, কারণ তিনি ভিক্ষান্নকে খুব পবিত্র বলতেন। তখন মহারাজ ব্রহ্মানন্দজি, হরি মহারাজ, তুরিয়ানন্দজি প্রব্রজ্জায় বেরিয়ে গেছেন। মহারাজকে আমি প্রথম দেখি 1895 খ্রিস্টাব্দে। স্বামীজি আমেরিকা থেকে ফিরে না আসা পর্যন্ত তার সঙ্গে আমাদের দেখা হয়নি। আমি এর আগে স্বামীজিকে দেখলেও তখন তিনি কে তা অত জানতাম না। আমি যে বিদ্যালয়ে বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে পড়তাম, তিনি কিছুদিনের জন্য সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তখন 4র্থ শ্রেণীর ছাত্র। সে সময় তাকে রোজ বিদ্যালয়ে আসতে দেখতাম। তার উজ্জ্বল চোখ এবং ব্যক্তিত্বপূর্ণ হাঁটাচলা আমাকে খুব আকর্ষণ করত। তখন গুরু মহারাজও এই পৃথিবীতে ছিলেন, কিন্তু তখনও তার সম্বন্ধে আমি কিছু শুনিনি আর জানতামও না। আমি বুঝতেও পারিনি যে আমাদের প্রধান শিক্ষকই পরবর্তীকালে আমাদের স্বামীজি হবেন। আমাদের বিদ্যালয় ভবনটি ছিল রাস্তা থেকে 200 ফুট দূরে। তিনি যখন বিদ্যালয়ে আসতেন আমরা তাকে একটি জানালা দিয়ে দেখতে পেতাম। তাকে দেখলেই সম্ভ্রমের উদ্রেক হতো। তার হাতে সবসময় একটি বই থাকত। 1895 সালে ব্রহ্মানন্দজি প্রব্রজ্জা করে ফিরে আসেন। বেশিরভাগ সময় তিনি বৃন্দাবনে কাটিয়েছিলেন। তাঁর ছিল বালক স্বভাব, শরীর ছিল মাখনের মতো নরম। আমাদের মাঝে মাঝে গা টিপে দিতে বলতেন। 1896 সালে শ্রী শ্রী মা বাগবাজারে গঙ্গার ধারে একটি বাড়িতে, সরকার বাড়ির লেনে গুদাম বাড়ি, থাকতেন। মহারাজও তাঁর সঙ্গে থাকতেন। একই বাড়িতে বাস করলেও মহারাজ কদাচিৎ তার সঙ্গে দেখা করতেও পড়ে যেতেন। মা মাঝে মাঝেই ফল মিষ্টি সব সাজিয়ে দিয়ে বলতেন, রাখালকে দিয়ে এসো। তিনি গুরু মহারাজের সম্পর্কে খুব কম বলতেন। প্রকৃতপক্ষে মহারাজকে দেখলে ঠাকুর কি ছিলেন সেটি বোঝা যেত, কারণ তিনি অনেকাংশে তাঁর জীবনটিকে গুরু মহারাজের আদলে গড়ে তুলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে তাঁর ভাব এত গভীর ছিল যে তিনি তাঁর সম্বন্ধে কিছু বলতে পারতেন না। লোকে শ্রী শ্রী ঠাকুরকে অবতার বা সিদ্ধ পুরুষ যাই বলুন না কেন, সেটি তার কাছে কোনো বড় বিষয় ছিল না। তারা তার সম্পর্কে আসছে কি না সেটি ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি তাকে একদিন পূজা করতে দেখেছিলাম। স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজে চলে যাওয়ার পর স্বামী প্রেমানন্দ নিত্য পূজা করতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লে মহারাজকে পূজা করতে হয়। এই প্রসঙ্গে আমার স্বামীজির পূজা করার কথা মনে পড়ে যাচ্ছে। তিনি ধ্যানের উপর খুব জোর দিতেন। আমার মনে পড়ে, যাতে সবসময় একটি আধ্যাত্মিক চিন্তা প্রবাহ চলতে থাকে, সেই জন্য বেশ কয়েক মাস ধরে আমরা পালা করে সারা রাত জেগে ধ্যান করতাম। একদিন সকাল 10:30টার সময় আমরা সকলে ঠাকুর ঘরে, সম্ভবত বেলুর মঠে বসে ধ্যান করছি। এমন সময় প্রেমানন্দজি এসে স্বামীজিকে পূজা করতে অনুরোধ করলেন। স্বামীজি আসনে বসে ফুলগুলিকে ভালো করে চন্দন চর্চিত করে বেদি, ঠাকুরের পাদুকা ও আত্মারামের কৌটার উপর ছড়িয়ে দিলেন, আর বাকি ফুল
আমরা যারা মন্দিরে বসে ধ্যান করছিলাম তাদের ওপর বর্ষণ করলেন। তাঁর কাছে শ্রী শ্রী ঠাকুর ছিলেন জীবন্ত বিগ্রহ। ঘণ্টা বাজানো, জল ছিটানো বা প্রাণ প্রতিষ্ঠা কিছুই তিনি করেননি। স্বামীজি তার শিষ্যদের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরকে দেখতে পেতেন, সেই জন্য তিনি তাঁদেরও পূজা করেন। কি অপূর্ব এক ভাবের পূজা! পূজার শেষে আমরা সকলে স্বামীজিকে প্রণাম করেছিলাম। 1893 সালের শেষের দিক পর্যন্ত আমরা স্বামীজির বিষয়ে কিছু জানতাম না। তার প্রথম চিঠি আসে জাপান থেকে। তার আগে পর্যন্ত আমরা জানতাম না যে তিনি আমেরিকায় যাচ্ছেন। আমি তখন কলকাতা থেকে দূরে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, সেই জন্য ঘন ঘন মঠে আসা সম্ভব হতো না। 1897 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের দিন আমি স্বামীজিকে প্রথম দেখি। তিনি তখন আলমবাজার মঠ থেকে প্রায় 2 মাইল দূরে শিলদের বাগান বাড়িতে থাকতেন। কাউকে না জানিয়েই আমি তাকে দর্শন করতে যাই। আমি যখন তার কাছে গেলাম, তিনি তখন সবে ঘুম থেকে উঠে মুখ হাত ধুচ্ছিলেন। শিবানন্দজি আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। স্বামীজি আমাকে বললেন, বাবা, আমি তোমাকে সন্ন্যাসী করে দেব, এখন আমার জন্য 1 গ্লাস জল আনতে পারবে কি? আমি হাঁ বলে এনে দিলাম। সেই সময় স্বামীজি আবার বললেন, আমি এখন হ্যারিসনকে দীক্ষা দেওয়ার জন্য মঠে অর্থাৎ আলমবাজারে যাব। স্বামীজি তাকে দীক্ষাদান করেছিলেন। শশী স্বামী রামকৃষ্ণানন্দ আবার পছন্দ করবে কি না আমি জানি না, তুমিও আমাদের সঙ্গে আসতে পারো। আমি বললাম, গাড়িতে তো জায়গা হবে না, আমি হেঁটে যাব। স্বামীজি বললেন, না না, তুমি গাড়ির ছাদের ওপর বসে যাবে। জি কিডি আর চক্রবর্তীও উপস্থিত ছিল। 3টে গাড়ি ভাড়া করে আমরা মঠে এলাম। স্বামীজি হ্যারিসনকে দীক্ষা দিলেন। ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ গ্রহণ করলাম। স্বামীজির সঙ্গে দক্ষিণেশ্বরে এসে দেখি এক বিশাল জনসমুদ্র, সকলেই তার কথা শুনতে উদ্গ্রীব। স্বামীজি 2-3 বার কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু জনতার কোলাহলে তার কথা শোনাই গেল না। এটি দক্ষিণেশ্বরে আয়োজিত ঠাকুরের শেষ জন্মোৎসবের অনুষ্ঠান। তিনি মঠে ফিরে এলেন। সেদিন আমার তাকে বাতাস করার সৌভাগ্য হয়েছিল। বিদ্যালয়ের কাজে যোগ দিতে হবে বলে আমি সেখানে থাকতে পারিনি, আমাকে চলে আসতে হয়। পরের গরমের ছুটিতে আমি আবার মঠে থাকার জন্য ফিরে আসি। সেই সময় স্বামীজি মঠের নিয়মকানুন তৈরি করেন। একদিন সন্ধ্যার সময় স্বামীজি সকলকে শঙ্কর দর্শন পড়াচ্ছিলেন, সেজন্য কেউ আরতিতে উপস্থিত থাকতে পারেনি। প্রেমানন্দজি এই অনুপস্থিতির ফলে অসন্তুষ্ট হন এবং স্বামীজিকে এদের আটকে রাখার জন্য অনুযোগ করেন। স্বামীজি এতে রেগে গিয়ে বলেন, দেখ বাবুরাম, তোর ওই মন্দিরে আরতির মতো এই শাস্ত্রপাঠ পাঠও একটা বড় কাজ। স্বামীজির বকুনিতে প্রেমানন্দজি খুবই মর্মাহত হন। তিনি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। আরতির পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই তার জন্য খুব উৎকণ্ঠিত হয়ে ওঠেন। সবাই মিলে খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে তিনি ছাদের এক কোণে বসে আছেন। আমরা তাকে নিয়ে হাসাহাসি করছি। এমন সময় স্বামীজি সেখানে এসে বললেন, বাবুরাম ভাই, তুই আমার ওপর রাগ করেছিস। স্বামীজির এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ হয়ে তাঁর পায়ে পড়ে এই ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। স্বামীজি কাউকে বকলেও পরক্ষণে ভালোবাসা দিয়ে তার সব দুঃখ মুছিয়ে দিতেন। সেই সময় মঠের নিয়মানুবর্তিতা ছিল খুব কঠোর। সকলকেই ভোর 4টে উঠে ধ্যান ও গীতা পাঠ করতে হতো। স্বামীজি আমাদের রোজ গীতার 10টি করে শ্লোক মুখস্থ করে তার সামনে বলতে বলেছিলেন। মে মাসে তিনি আলমোড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রার দিন বেলা 1টার সময় কলকাতায় যাওয়ার আগে তিনি আমাদের কাছে গীতা প্রসঙ্গে বলতে গিয়ে কেবলমাত্র একটি শ্লোক ব্যাখ্যা করেন। সেটি হলো,
ক্লৈবং মস্ম গম পার্থ, অর্থাৎ এই অসম্মানজনক ক্লীবত্বের বশবর্তী হয়েও না, এই ধরনের আচরণ তোমার শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের দুর্বলতা দূর করে উঠে দাঁড়াও। স্বামীজি বললেন যে সমস্ত গীতার সারসতা এই শ্লোকটিতে নিহিত আছে। এই শ্লোকটি ব্যাখ্যা করতে করতে তার মুখ এক অপূর্ব দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। স্বামী যোগানন্দ ও আলাসিঙ্গা তাঁর সঙ্গে কলকাতায় যান। অক্টোবর মাসে তিনি ফিরে আসেন। 1898 সালে শিক্ষকতা ছেড়ে আমি পাকাপাকিভাবে সঙ্গে যোগ দিই। মঠ তখন বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে উঠে এসেছে। শারদানন্দজি তখন আমেরিকা থেকে সবে ফিরেছেন। তিনি আমাদের গীতা ও তার ভাষ্য এই দুটি বিষয়ে ক্লাস নিতেন। স্বামী নির্মলানন্দ আমাদের উপনিষদ পড়াতেন। এইসব ক্লাস নিয়মিত হতো। ওই বছরের শেষেই মঠ বর্তমান স্থানে অর্থাৎ বেলুড়ে গঙ্গা তীরে স্থায়ীভাবে উঠে আসে। বিজ্ঞানানন্দজি মঠের বাড়িঘর তৈরির কাজ দেখাশোনা করতেন। মঠ যখন বর্তমান স্থানে উঠে আসে তখন স্বামীজি উপস্থিত ছিলেন। সেই সময় তিনি কয়েকদিন ধরে মঠ প্রাঙ্গণে রুদ্রযাগ করেছিলেন। সেই বছরই আমাদের সন্ন্যাস হয়। 1899 সালে স্বামীজি আবার আমেরিকা যাত্রা করেন। ফেরেন 1900 সালের ডিসেম্বরে। এবারে তিনি সঙ্গে করে তুরীয়ানন্দজিকে নিয়ে যান। তাঁর সম্বন্ধে স্বামীজি এক বিশেষ শ্রদ্ধার ভাব পোষণ করতেন। তিনি তাকে হরিভাই বলে ডাকতেন। আপনারা জানেন যে স্বামীজির নতুন ধরনের ভাব তার গুরু ভাইরা প্রথমে পুরোপুরি মেনে নেননি। স্বামীজি সবসময় বলতেন, রাখাল আর হরিভাই কখনো আমাকে ছেড়ে যাবে না। তুরীয়ানন্দজিকে তিনি মঠের অলঙ্কার বলতেন। মঠে তুরীয়ানন্দজির উপস্থিতি যথেষ্ট ছিল। তিনি সর্বদা আধ্যাত্মিকভাবে উদ্দীপিত হয়ে থাকতেন। স্বামীজি তাকে আমেরিকায় বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাননি। তিনি চেয়েছিলেন তুরীয়ানন্দজি সেখানে একজন নিষ্ঠাবান সন্ন্যাসীর জীবনযাপন করুন, যার মধ্য দিয়ে পাশ্চাত্যের মানুষ আদর্শ ভারতীয় সন্ন্যাসীর জীবনকে প্রত্যক্ষ করতে পারবে। স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে আসেন তখন আমি বেলুড় মঠেই ছিলাম। আসার আগে তিনি কাউকে কোনো খবর দেননি। রাত 11টার সময় তিনি মঠের গেটে আসেন। তখন গেট বন্ধ হয়ে গিয়েছে। তিনি মালিকে ডাকাডাকি করেন, কিন্তু সে এসে গেট খোলা পর্যন্ত অপেক্ষা না করেই স্বামীজি পাঁচিল টপকে মঠে ঢোকেন। ইতিমধ্যে মালি তাঁর আসার আগে ছুটতে এসে আমাদের খবর দেয় যে মঠের গেটে একজন সাহেব দাঁড়িয়ে আছে। স্বামীজি মঠ বাড়িতে এলে প্রথম প্রেমানন্দজি তাকে দেখতে পেয়ে বলে ওঠে, এই তো আমাদের সাহেব। সে রাত্রে খাবার পর স্বামীজি সারা রাত ধরে তার আমেরিকা ভ্রমণের নানা অভিজ্ঞতার কথা বলেন। পরের বছরের শুরুতেই তিনি কাশী চলে যান। আমি তখন হরিদ্বারে ছিলাম। তার সঙ্গে দেখা উঠতে আমি কাশী আসি। হরিদ্বার থেকে তার জন্য কিছু সুগন্ধি চাল নিয়ে এসেছিলাম। আমাদের হরিদ্বারের আশ্রম তখন সবে শুরু হয়েছে। স্বামী কল্যাণানন্দ ঋষিকেশে থাকতেন এবং একটি ছোট চিকিৎসা কেন্দ্র চালাতেন। অনেক লোক তাঁর কাছে চিকিৎসার জন্য আসত। আমরা তাঁবুতে থাকতাম আর পাকাপাকি গ্রামে ঘুরে মাধুকরী ভিক্ষা করতাম। যাই হোক, স্বামীজি এসেছেন শুনে আমি তাড়াতাড়ি কাশী চলে আসি। স্বামীজি আমার আসার খবর শুনে বলে পাঠান, ওকে সোজা আমার কাছে পাঠাও, আমি ওকে ঋষিকেশের বেশেই দেখতে চাই। আমাকে দেখে তিনি স্নেহপূর্ণ স্বরে আমার শরীর স্বাস্থ্যের কথা ও তারপরে আমাদের তপস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন, তুই আসাতে আমি খুব খুশি হয়েছি। একজন মহারাজা এখানে আশ্রম প্রতিষ্ঠার প্রাথমিক ব্যয়ের জন্য 500 টাকা দিয়েছেন। তুমি কি সেই কাজের দায়িত্ব নিতে পারবে? আমি বিনয়ের সঙ্গে এই ধরনের কাজে আমার অপারগতার কথা জানিয়ে বলি যে কাশীতে কাজ করার জন্য আমার থেকে বহুগুণ বেশি শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা আছেন। আমার এই উত্তর শুনে স্বামীজি সঙ্গে সঙ্গে মন্তব্য করেন,
তোমার কাউকে অনুকরণ করার দরকার নেই। নিজের মতো করে জীবনযাপনের মধ্য দিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যাও, তুমি অবশ্যই সাফল্য লাভ করবে। স্বামীজি আমেরিকায় ফেরার সময় আমিও তার সঙ্গে আসি। স্বামীজি কলকাতায় ফেরার সময় আমিও তার সঙ্গে আসি। তিনি স্বামী শিবানন্দ ও স্বামী অচলানন্দকে পাঠান কাশীতে আশ্রম স্থাপনের জন্য। এইভাবে কাশীতে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত আমি তাঁর কাছে ছিলাম। একদিন ঘুমিয়ে পড়ায় আমরা ভোরে নির্দিষ্ট সময় উঠতে পারিনি। তিনি সেদিন মঠে আমাদের খাওয়া বন্ধ করে দেন এবং কলকাতায় গিয়ে ভিক্ষা করে খেতে বলেন। আমাকে বিশেষ করে বলে দেন আমি যেন কোনো চেনা লোকের বাড়িতে ভিক্ষা না করি। কলকাতায় আমার সঙ্গে ত্রিগুণাতীত স্বামীর দেখা হলে তিনি আমাকে কিছু অর্থ দিতে চান, কিন্তু আমি তা নিইনি। ফিরে এসে ঘাটে নেমে দেখি স্বামীজি দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে সারাদিনের অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করলেন। স্বামীজির ভালোবাসার বিবরণ দেওয়া অসম্ভব। তার বিশাল দরদি হৃদয় আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত। তিনি ছিলেন প্রকৃত পুরুষোত্তম। শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে বলতেন যে তাঁর অন্তরটি জ্ঞানীর ভাবে পূর্ণ আর বাইরেরটি ভক্তিভাবের। একদিন আমরা সকলে স্বামীজির সঙ্গে গঙ্গার ধারে হাঁটছিলাম। আমরা যখন দক্ষিণেশ্বর মন্দিরের সামনে এলাম, স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। এমনিতে স্বামীজি ঠাকুরের সম্বন্ধে খুব কমই বলতেন। যখনই তিনি ঠাকুরের সম্বন্ধে বলতে আরম্ভ করতেন, তখনই ভাবের আতিশয্যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। সেদিন তিনি আমাদের বলেছিলেন যে তার ভিতরটি দ্বৈতভাবে ভরা আর বাইরে অদ্বৈত ভাব, কিন্তু শ্রীরামকৃষ্ণ ছিলেন এর ঠিক বিপরীত। তারপর তিনি তার স্বভাবসিদ্ধ কৌতুকের সঙ্গে বললেন, নিরক্ষর ব্রাহ্মণ পূজারী স্নেহের দাস হয়ে আমার সম্ভাবনাময় উজ্জ্বল জীবন নষ্ট করেছি। শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা যে কত গভীর ও নিবিড় ছিল তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। স্বামীজি ঠাকুরকে অবতার বলে প্রচার করতেন না। বলতেন তিনি শ্রী শ্রী ঠাকুর অবতার বা আরও বড় যাই হন না কেন তা তিনি জানেন না। তাকে বর্ণনা করার চেষ্টা করলে তার মহত্বকেই ছোট করা হয়। গুরু ভাইদের প্রতি স্বামীজির ভালোবাসা ছিল অপরিসীম। মহারাজের স্বামী ব্রহ্মানন্দের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ছিল। একদিন কলকাতা থেকে মারোয়ারিরা এসে মঠে গঙ্গার ধারে রান্না করে খাওয়া দাওয়া করছিল। স্বামীজি সন্ধ্যার সময় গঙ্গার ধার দিয়ে পায়চারি করতে করতে সেখানে এসে এত লোকের সামনে মহারাজকে দেখিয়ে বলে উঠলেন, ওই আমাদের রাজা, আমরা সবাই ওর প্রজা। মহারাজের ব্যক্তিত্বকে স্বামীজি অত্যন্ত সম্মান করতেন। তিনি বলতেন, মহারাজের মধ্যে রাজবুদ্ধি আছে। কোনো ধর্মীয় সংঘের নেতা হওয়ার পক্ষে মহারাজই হচ্ছেন উপযুক্ত। সেই জন্যই স্বামীজি তাকে রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ করেন। স্বামীজির স্বাস্থ্য তখন মোটামুটি ভালো যাচ্ছিল। শেষের দিনটি শীঘ্রই ঘনিয়ে আসছিল। যেদিন তিনি শরীর ত্যাগ করেন সেদিন আমাদের পাণিনির ব্যাকরণ পড়ালেন। বিকেলবেলা স্বামী প্রেমানন্দের সঙ্গে অনেকক্ষণ ধরে বেড়ালেন। আমার মনে আছে তিনি যখন বেরিয়ে ফেরেন তখন আমরা মঠবাড়ির নিচে চায়ের টেবিলের চারপাশে বসেছিলাম। স্বামীজি ওপরে যাওয়ার সিঁড়িটিতে কয়েক ধাপ উঠে আবার কিছুটা নেমে এসে আমাদের উদ্দেশ্যে বলেন, এখন ম্যালেরিয়ার সময় আসছে, যাদের মশারি ছেঁড়া আছে তারা যেন এখনই তা সেলাই করে নেয়। এটি আমার শোনা তাঁর শেষ কথা। তিনি এরপর ওপরে উঠে যান। তারপর কিভাবে অন্তিম সময়টি এসেছিল সেটি আপনারা সকলেই জানেন। মহারাজ আগের দিন একটি কাজে কলকাতায় গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাকে খবর পাঠানো হলো। আমার মনে আছে তিনি যখন নৌকা থেকে নামলেন তার শরীর থরথর করে কাঁপছিল। তিনি সোজা ওপরে উঠে গিয়ে স্বামীজির দুটি পা ধরে
শিশুর মতো কাঁদছিলেন। আপনারা জানেন মহারাজ ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বশালী এবং সচরাচর তাঁর আবেগের বহিঃপ্রকাশ ঘটত না। এই সময় তাঁর ভাবাবেগ এতই উদ্বেল হয়ে উঠেছিল যে তিনি দীর্ঘ সময় ধরে স্বামীজিকে আলিঙ্গন করে রেখেছিলেন। শেষ পর্যন্ত জোর করে তাকে সরিয়ে নিতে হয়। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আমি পাঠক, আমি বলতে চাইছি এই এই বক্তৃতাটি অত্যন্ত মূল্যবান এবং এতে অসাধারণ নানান রকম মানে স্মৃতিচারণ আছে যা ভক্ত হৃদয়কে ধন্য করবে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।